আমি এই ভিডিওতে আলোচনা করব যে এই বর্তমান চলমান আন্দোলনটা কেন আগের সব আন্দোলন থেকে ভিন্ন। আমি মাত্র 25টা টপিক আলোচনা করব। আসলে আলোচনা তো করা যাবে না এতগুলো টপিক এত ছোট একটা ভিডিওতে। আমি 25টা টপিক আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারাই মিলাই দেখবেন যে এই আন্দোলনটা, চলমান আন্দোলনটা এর আগের সমস্ত আন্দোলন থেকে কেন ভিন্ন। কেন এই আন্দোলন দেখে আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে গেছে, যে কারণে এরা শুরুতেই মরণ কামড় দেওয়া শুরু করছে। এটা ছাত্রলীগ, পুলিশ, বিজিবি, র্যাব দিয়ে কেন প্রথমেই এরা মরণ কামড় দিছে নিরীহ ছাত্রছাত্রীদের উপরে। এরকম 25টা টপিক আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝবেন যে আন্দোলনটা কেন আগের বাংলাদেশের ইতিহাসে সমস্ত আন্দোলন থেকে কেন ভিন্ন, এর ডাইমেনশন কেন ভিন্ন। প্রথম যেটা বলবো সেটা হলো মৃত্যুর সংখ্যা। বাংলাদেশে এর আগে কোনো আন্দোলনে, কোনো এরকম পিসফুল ডেমনস্ট্রেশনে, কোনো আন্দোলনে এত অল্প সময়, 2-3 দিনে এত মানুষ, এত নিরীহ মানুষ মারা যায়নি। নিরীহ মানুষকে মারেনি, কোনো সরকারই মারেনি। এরশাদ পতন হয়েছিল মাত্র 2জন মানুষকে মারার কারণে। মাত্র 2জন মানুষকে মারার কারণে এরশাদের পতন হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ গত পরশু দিন, মানে বাংলাদেশের সময় 21 তারিখের প্রথম আলোর খবর অনুযায়ী 174 জন ছাত্রছাত্রী মৃত্যুর সংখ্যা ওরা বলেছে। এর আগে কোনো দিন এত অল্প সময়ে কোনো সরকার এত মানুষ মারেনি, এত নিরীহ মানুষ মারেনি। পাকিস্তান যখন ছিল তখনও 24 বছর ক্ষমতায় তারা এত মানুষ মারেনি। নাম্বার 2, এর আগের আন্দোলনগুলো হয়েছিল বিশেষ এক একটা জায়গায়। আগের আন্দোলন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তারপরে এই আন্দোলনগুলো ছড়ায় গেছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়। কিন্তু এইবার দেখেন, সমস্ত বিশ্ববিদ্যালয় এক হয়ে আন্দোলন করছে। সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত স্টুডেন্টরা এক হয়ে আন্দোলন করছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করছে, এর আগে কোনোদিন বাংলাদেশ এই ইতিহাস দেখেনি। বাংলাদেশ ইতিহাসে এটা কখনোই ঘটেনি। উত্তরাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্টুডেন্টদের যেভাবে মারছে, পাখির মতো গুলি করেও মারছে, বাংলাদেশ কখনো এরকম চিত্র এর আগে দেখেনি। 3 নাম্বার, এর আগের এরকম শান্তিপূর্ণ আন্দোলনে যখনই পুলিশ অ্যাটাক করছে, স্টুডেন্টরা হয়তো পিছু হটছে অথবা এরা ফাইট ব্যাক করছে, কিন্তু এইভাবে কখনো পুলিশ, র্যাব এদের সদস্যদেরকে এভাবে কখনো মেরে ফেলেনি ধরে। কিন্তু এই আন্দোলনে স্টুডেন্টরা তাই করছে, কারণ ক্ষোভ জমতে জমতে এত ক্ষোভ জমাইছে যে আর ওইগুলো আটকাই রাখতে পারে নাই। এর আগে কখনো বাংলাদেশ এরকম শান্তিপূর্ণ আন্দোলন যে হঠাৎ করে এরকম ভায়োলেন্ট হয়ে যাবে কখনোই দেখেনি। সরকারি বাহিনীর উপরে স্টুডেন্টরা যেভাবে অ্যাটাক করছে, কারণ এরা এত ক্ষোভ জমছে, অ্যাটাক না করে যাবে কোথায়। 4, সাধারণ ছাত্রছাত্রীরা এর আগে কিন্তু কখনো এভাবে কোনো স্থাপনায় হামলা করেনি। এইবার সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখতে পাইছি এরা বিটিভির ভবনে অ্যাটাক করছে বা অন্যান্য সরকারি স্থাপনায় অ্যাটাক করছে। কারণ কি? কারণ সরকার প্রথমে তার নিজস্ব গুন্ডা বাহিনী আওয়ামী লীগ, ছাত্রলীগকে দিয়ে যখন ফেস করানোর চেষ্টা করছে, ছাত্রলীগ যখন ফেল করে গেছে তখন পুলিশ বাহিনী লেলিয়ে দিচ্ছে। পুলিশ বাহিনী যখন ফেল করছে তখন পুলিশ বাহিনী মানি সরকারি প্রতিষ্ঠান। তো সরকারি বাহিনী যখন নিরীহ ছাত্রছাত্রীদের উপরে গুলি করছে, তখন তো এদের আরও যে ক্ষোভ জমছে, সরকারি প্রতিষ্ঠানগুলোর উপরে আক্রমণ করছে। এর আগে কোনো বলতে পারবেন যে কোনো আন্দোলনে, বিশেষ করে এই বাংলাদেশে স্বাধীন বাংলার কোনো আন্দোলনে নিরীহ ছাত্রছাত্রী সরকারি বাহিনীগুলোর উপরে এইভাবে ক্ষোভ ঝাড়ছে? এর আগে কখনোই ক্ষোভ ঝাড়ে নাই। এইটাই এই আন্দোলনের নতুন মাত্রা। 5, এর আগে আন্দোলন হয়েছে 2018 সালে কোটা আন্দোলন হয়েছে, কিন্তু সেই আন্দোলন এত বড় ছিল না। হ্যাঁ, সেই আন্দোলন বেশ বড় ছিল, এর আগে অন্যান্য আন্দোলনের চেয়ে বড় ছিল, কিন্তু এই আন্দোলনের মাত্রাটা এবার দেখেন। এই আন্দোলন এত বড় ছিল যে হেলিকপ্টার দিয়ে পুলিশ, র্যাবকে উদ্ধার করতে হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করছে। হেলিকপ্টার দিয়ে পুলিশ এবং র্যাবকে উদ্ধার করতে হয়েছে। বাংলাদেশ কি কখনো এরকম কিছু দেখছে এর আগে? স্বাধীন বাংলাদেশে দেখছে? দেখে নাই। 6, রাস্তায় রাস্তায় এখন সেনাবাহিনীর এপিসি দিয়ে টহল দেওয়া হচ্ছে। আপনারাই বলেন যে এর আগে বাংলাদেশে কোনো আন্দোলন দমানোর জন্য সেনাবাহিনী তার এপিসি নামিয়ে রাস্তায় টহল দিছে কিনা? দেখে নাই। এটা ওই আন্দোলনের নতুন মাত্রা। আর এর কারণেই বলতেছি, এখন সরকার যা বলছে, সরকারি লোকজন যা বলছে, পুলিশ বাহিনী যা বলছে, সব মিথ্যা কথা। কারণ এদের সব মেকানিজম ধ্বংস হয়ে গেছে, যে কারণে এরা এখন সেনাবাহিনী নামাইছে রাস্তায় সেনাবাহিনী শুধু একাই নামে না, তার সাথে এপিসি নামাইছে।
এপিসি দেখছেন, ওই মোটা মোটা টায়ারের, আটটা টায়ারের যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এর আগে ছিল জলপাই কালারের, আজকে দেখলাম বিবিসির একটা নিউজে দেখলাম সাদা রঙের এপিসি সাধারণত এরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেই পাঠায়। তার মানে এদের লজিস্টিক্সও শেষের দিকে, যা ছিল সব নিয়ে রাস্তায় নামে পড়ছে। এর আগে কখনো বাংলাদেশ এইভাবে দেখে নাই যে সেনাবাহিনীও তাদের এপিসি নিয়ে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। বাংলাদেশের আগে কখনো এগুলো দেখেনি। 7 নাম্বার, আন্দোলনের শুরুর দিকেই সম্ভবত 18 তারিখে অথবা 17 তারিখে হতে পারে, হাসিনা সব নেতারা দেশ ছেড়ে ভাগছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রথমে একটা নিউজ আসছিল যে প্রধানমন্ত্রী স্পেনে পালাচ্ছে। এখন এটা কতটুকু গুজব, কতটুকু সত্য আমি জানি না, কিন্তু অনেক সোর্স থেকেই জানতে পারলাম। অনেকেই আলোচনা করতেছে, যাদের আলোচনাকে রিলায়েবল বলা যায়, যাদের ইনফরমেশনকে রিলায়েবল বলা যায়, তারা বলতেছে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে অনেক আগেই ভাগছে। 8 নাম্বার, 18 তারিখে 18 তারিখে অথবা 17 থেকে এর মধ্যে কোনো একটা সময় আন্দোলনকারীরা সরকারের সমস্ত বড় বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে নিছে। এত গল্প, উন্নয়নের এত গল্প, এরা ডিজিটাল থেকে স্মার্ট হয়ে গেছে, কিন্তু দেখেন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পুলিশ, র্যাব, তারপর প্রধানমন্ত্রীর অফিস, ছাত্রলীগের ওয়েবসাইট সহ বড় বড় সরকারি প্রতিষ্ঠানের সকল ওয়েবসাইট আন্দোলনকারীরা হ্যাক করে নিছে। আপনি এখনও যদি ঢুকেন বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন ওখানে সুন্দর করে স্পষ্ট করে লেখা আছে হ্যাক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যান, প্রধানমন্ত্রীর অফিসের ওয়েবসাইটে যান, ছাত্রলীগের ওয়েবসাইটে যান, দেখবেন সব হ্যাক হয়ে আছে। এরা নাকি ডিজিটাল থেকে স্মার্ট হয়ে গেছে, কিন্তু একদিনই সব হ্যাক করে নিছে। 9 নম্বরে সরকারের নাটকটা দেখেন, এরা সাধারণ ছুটি ঘোষণা করছে রবি সোমবার, কিন্তু রবিবার সেই ছুটির মধ্যে কোর্ট বসাইয়া, আদালত বসাইয়া, সেই আদালতে একটা নাটক করলো যে কোটা পদ্ধতি সংস্কার করে দিছে। ছুটির মধ্যে একটা নাটক করছে। এই নাটক কি কখনো হয়েছে? এই নাটক এর আগে কখনো হয়েছে? এর আগে বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ বলেন বা অন্যান্য সরকার এর আগে অনেক নাটক করছে, কিন্তু এই ধরনের নাটক কি কখনো হয়েছে দেখছেন? হয় নাই। সবচেয়ে বড় ব্যাপারটা হলো নাম্বার 10, যে আওয়ামী লীগ যে ন্যারেটিভকে সামনে দাঁড় করে আর রাজনীতি করে, কিছু একটা হইলেই যা এদের সাথে যায় না, যেমন এদের মতের সাথে ভিন্ন মত হইলেই তারা রাজাকার, তারা শিবির। সবচেয়ে বড় ব্যাপার, এই পুরা ন্যারেটিভটাই ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ যে ন্যারেটিভ ব্যবহার করে রাজনীতি করে, পুরো ন্যারেটিভটাই ধ্বংস হয়ে গেছে। এখন যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় বসে, আশা করি সেনাবাহিনী এই কাজটা করবে না, আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় বসে, এখন ওই ন্যারেটিভকে আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি করার যে এই একটা পচা ন্যারেটিভ ছিল, তাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই, সত্য কথা বললেই সে রাজাকার, কেউ দাবি আদায় করতে গেলেই সে শিবির, কেউ জাস্টিস চাইলেই সে জঙ্গি হয়ে যায়। এই ন্যারেটিভটাই ধ্বংস হয়ে গেছে। এটা সম্পূর্ণ আওয়ামী লীগ নিজে ধ্বংস করে দিছে। নাম্বার 11, বাংলাদেশ কি কখনো দেখছে যে এই 5 দিন ধরে সকল ইন্টারনেট, টিভি সব কিছু বন্ধ? এর আগে দেখছে বাংলাদেশ কখনো? বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয় নাই। এমনকি 71-এ যুদ্ধের সময়ও কালুঘাট থেকে প্রথম যে রেডিও সেন্টারটা উদ্বোধন করতেছিল, সেটা কিন্তু চলতেছিল, বিবিসি চলতেছিল, কিন্তু এখন দেখেন ইন্টারনেট বন্ধ, টিভি বন্ধ, ফোন দিলে যায় না, কথা বলা যায় না। বাংলাদেশ কি কখনো এইরকম কোনো আন্দোলনের আগে দেখছে? দেখে নাই। যে কারণেই এই আন্দোলনটা এর আগে সব আন্দোলনের চেয়ে সব কিছু থেকেই ভিন্ন। নাম্বার 12, এর আগে আন্দোলন হয়তো ওই আন্দোলনগুলো ডাইমেনশন ছিল এরকম যে কোনো একটা জায়গা কেন্দ্রিক, তো ওইখানে যদি তাদের সন্ত্রাসীদেরকে পাঠাই দেওয়া হইতো, আন্দোলন দিমে যেত। কিন্তু এইবারকার আন্দোলনটার পার্থক্যটা দেখেন, আন্দোলন কিন্তু একটা জায়গা কেন্দ্রিক হয় নাই বা পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয় না। আন্দোলনটা পুরো একই সাথে সারা দেশে 41টা জেলায় হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা হলে গিয়ে অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়নি। স্বতঃস্ফূর্তভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা নেমে আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের স্টুডেন্ট নেমে আসছে, ইন্টারমিডিয়েটের স্টুডেন্টটা মারা গেছে, তার মানে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টটা রাস্তায় নেমে আসছে। এখন কি হচ্ছে জানি না, এখন কয়দিন ধরে সাধারণ জনগণ কি আসলেই জয়েন করছে কিনা জানি না, কিন্তু যে পরিমাণ মানুষ মরছে তাতে সাধারণ জনগণের জয়েন করার কথা। আমার বাচ্চা যদি মারা যায়, আমি কি ঘরে বসে থাকবো? আপনার বাচ্চা যদি মারা যায়, আপনি কি ঘরে বসে থাকবেন? এই আন্দোলনের ডাইমেনশন এর জন্যই ভিন্ন। নাম্বার 14, সারা দুনিয়াতে যেখানেই বাংলাদেশি মানুষ আছে সেখানেই সবাই যার যার মতো করে আন্দোলন করছে যতটুকু সম্ভব। আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়ায়, ইউরোপে, মিডল ইস্টের বিভিন্ন দেশে, যেমন সৌদি আরবে, কাতারে, দুবাইতে সহ আরও বিভিন্ন দেশে, জাপানে, চায়নায়, যেখানেই বাঙালি আছে সেখানেই এই আন্দোলন হয়েছে।
একই সাথে সবাই 16, 17 তারিখে 18 তারিখে এই 3 দিনে সব জায়গায় সকল বাঙালি, সকল প্রবাসী বাঙালি আন্দোলন করছে। এর আগে অন্যান্য আন্দোলনগুলো কি তো সব জায়গায় একইভাবে ছড়ায় গেছে? ছড়ায় নাই। আমি আমেরিকাতে দেখলাম, আমেরিকার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেখানে একজন বাঙালি স্টুডেন্ট আছে সেখানেই এই আন্দোলন হয়েছে, সেখানেই ডেমনস্ট্রেশন হয়েছে। এর আগে কখনো বাংলাদেশ এইরকম আন্দোলনের ডাইমেনশন ফেস করে না, এর আগে কখনো দেখে নাই। 15 নম্বর, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন রাজনৈতিকভাবে ক্ষমতাশীল দেশগুলোর পলিটিক্যাল নেতা, ডিপ্লোম্যাট সহ ক্ষমতাশীল লোকজন এরা যেভাবে টুইট করছে, এরা যেভাবে এই হাসিনার এই কিলিং মিশনকে বন্ধ করার জন্য যেভাবে আগাই আসছে, বাংলাদেশের এর আগে কোনো আন্দোলন এইটা দেখে নাই। 2018 সালের আন্দোলনও এইভাবে কথা বলে নাই, ডিপ্লোমেটরা এইভাবে কথা বলে নাই, ইউরোপিয়ান ডিপ্লোমেটরা কথা বলে নাই এইভাবে। কিন্তু এই আন্দোলনে কিভাবে কথা বলতেছি, যেমন ইটালির ডিপ্লোমেট শেখ হাসিনার ডিরেক্ট টাইরান বলছে, ডিরেক্ট টাইরান্ট এবং তার বাস ফুল অফ ডেড বডি। তো রাজনৈতিকভাবে পাওয়ারফুল দেশগুলোর রাজনীতিবিদ এবং সরকারি চাকরিজীবীরা এবং পাওয়ারফুল মানুষের অংশগ্রহণ, তাদের যে ডেমনস্ট্রেশন বা তারা যে বিভিন্ন অর্গানাইজেশন যেমন জাতিসংঘ বা অন্যান্য হিউম্যানিটেরিয়ান যে সংস্থাগুলো আছে তাদের কাছে যে আবেদন করছে, একই সাথে সারা দুনিয়াতে যে পরিমাণ আন্দোলন হয়েছে, বাংলাদেশের মানুষ এটা কখনোই দেখে নাই। 16 নম্বর টপিকসটাই আমি একটু অবাকই হয়েছি, এটা একটু চিন্তার ঊর্ধ্বে ছিল যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের পক্ষে ভারতের ক্যালকাটায় স্টুডেন্ট আন্দোলন করছে, যে আন্দোলনের উপরে ক্যালকাটার পুলিশ তাদের উপরে টর্চার করছে, তাদের অ্যারেস্ট করছে, ভিডিও ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, আপনি চাইলে দেখতে পারেন যে বাংলাদেশের এই যে স্টুডেন্টদের মারতেছে বাংলাদেশ সরকার, শেখ হাসিনার বাহিনী, পুলিশ বাহিনী হোক, ছাত্রলীগ বাহিনী হোক, এর বিরুদ্ধে ভারতে আন্দোলন হয়েছে। এটা কখনো চিন্তাও করা যায় না। এই কারণে আমি আবার বলতেছি যে এটা কেন অন্য আন্দোলনের চেয়ে ভিন্ন। 17 নম্বর পয়েন্টটা একটু রেটোরিক্যালি যদি আপনি দেখেন, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রোগ্রাম ছিল পশ্চিমবঙ্গের কোনো এক জায়গায়, আমার এই মুহূর্তে জায়গার নাম মনে নেই, সেখানে তিনি সরাসরি বলছে যে বাংলাদেশ থেকে যদি কোনো রিফিউজি পশ্চিমবঙ্গে আশ্রয় গ্রহণ করতে চায় আমরা তাদেরকে আশ্রয় দিব। তার মানে সে কিন্তু ইনডিরেক্টলি লিগের লোকজনকে ভারতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করছেন। তার মানে কি তার কি জানে যে বাংলাদেশে কি হতে যাচ্ছে, যে কারণে সে আগেই লিগের লোকজনের জন্য বর্ডার ওপেন করে দেওয়ার কথা বলতেছে। আচ্ছা, আমি একটু পড়ি লাইনটা, আমি যেটা লিখছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যদি কেউ বাংলাদেশ থেকে এখানে আসতে চান আমরা তাদের জন্য বর্ডার খুলে দিব। তার মানে কি? তার মানে হলো সে আগেই লিগের লোকজনের জন্য বর্ডার খুলে রেখেছে, তাদের সেখানে যাওয়ার জন্য বলে দিয়েছে, কারণ জানে কি হতে যাচ্ছে। নাম্বার 18, সেনাবাহিনী এপিসি নামাইছে, রাস্তায় টহল দিচ্ছে। ওকে, 19 নম্বর, আন্দোলনের শুরু থেকেই বিশেষ করে 18 তারিখে এই আন্দোলন নিয়ে গান, কবিতা, পোস্টার যেভাবে আসতেছিল, এর আগে কি কখনো দেখছেন কোনো আন্দোলনে ওই আন্দোলন একদম বিশেষ করে ওই আন্দোলন নিয়ে এত গান, এত কবিতা, এত পোস্টার আসতেছিল অনলাইনে কখনো দেখছেন? অনলাইনে হোক, আর যারা আমার ভাই বোনেরা যারা ওখানে বাংলাদেশে আছে, যারা আন্দোলন করছেন তারা তো এগুলো দেখছেন সরাসরি। আমরা যারা প্রবাসী আছি আমরা কি কখনো দেখছি যে এই আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে এত গান, কবিতা, পোস্টার এভাবে আসতেছিল? কখনোই আসে নাই এর আগে। আন্দোলনের শুরু থেকেই আন্দোলন নিয়ে গান, কবিতা, পোস্টার একটা পর একটা। আর এখন যারা আমার প্রবাসী ভাই বোনেরা আছেন তারা এইগুলো করছেন, আমরা করছি এগুলো। এর আগে কখনো বাংলাদেশ এটা দেখে নাই। নাম্বার 20, কখনো এর আগে কোনো আন্দোলনে সরকারি বাহিনী এইভাবে সাধারণ ছাত্রছাত্রীর কাছে আত্মসমর্পণ করতে বাংলাদেশ দেখে নাই। আপনারা একটা ভিডিও ভালো মতোই দেখছেন, যখন হেলিকপ্টার থেকে পুলিশ এবং র্যাবকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা ওই জায়গার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের আন্দোলনের মুখে যখন এরা ক্যানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ে, তখন বের হওয়ার উপায় ছিল না, তখন এদেরকে একটা বিল্ডিংয়ের ছাদ থেকে হেলিকপ্টারে করে ইভ্যাকুয়েট করে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন এক পুলিশ ছাত্রছাত্রীদের সেলুট দেয়, আপনারা অবশ্যই দেখছেন। একজন বিজিবি সদস্য দুজন স্টুডেন্ট হাত ধরে হাঁটতেছে। এর আগে কখনো এটা হয়েছে যে এরকম ভাবে ছাত্রছাত্রীদের কাছে সরকারি বাহিনী আত্মসমর্পণ করছে? পাবেন না, খুঁজে পাবেন না, এটাই প্রথম। এর কারণে এই আন্দোলন ভিন্ন।
21 নম্বরটা আপনারা সবাই দেখছেন, নেট বন্ধ হওয়ার আগেই দেখছেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগের সবগুলোকে কিভাবে বের করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওদেরকে কিভাবে কান ধরে উঠবস করানো হয়েছে, ওদেরকে কিভাবে হাত পা বেঁধে রাখা হয়েছে। ছাত্রলীগের সব কেমনি বের করে দেওয়া হয়েছে প্রত্যেকটা হল থেকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে। বাঙালি এর আগে এটা চিন্তা করতে পারছে, কিন্তু এবার কিন্তু এটা হয়েছে। এর কারণেই ভিন্ন, যে সন্ত্রাসী লীগ, যাদের এত ক্ষমতা, এত কিছু, তাদেরকে কিভাবে একদিনের ভিতরে তাদেরকে সব জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে, রুমে রুমে ভাঙচুর করা হয়েছে। কখনো বাংলাদেশ এটা চিন্তা করতে পারছে, কিন্তু এটা হয়েছে। এর কারণেই এই আন্দোলনের মাত্রাটা ভিন্ন। 22 নম্বর, বাংলাদেশে এখনো কেউ টের পাচ্ছে না, আমরা যারা বিদেশ থেকে আমরা টের পাচ্ছি যে সারা দুনিয়াতে যেভাবে মিডিয়া কভারেজ পাইছে এই আন্দোলন, যে যত মানুষ মারছে সারা দুনিয়ার মিডিয়া সেগুলো দেখাচ্ছে। আল জাজিরা, বিবিসি এদেরকে বাংলাদেশে সম্প্রচার করা বন্ধ করে দিছে, কারণ এরা লাইভ দেখাচ্ছিল। বিশেষ করে আল জাজিরা বাংলাদেশ সম্প্রচার বন্ধ করে দিয়েছে, এই দুইটা বন্ধ করে দিয়েছে। কিন্তু এরপরে অন্যান্য মিডিয়াগুলা যে পরিমাণ কাভারেজ দিছে, বাংলাদেশের ইতিহাসে কোনো ইভেন্ট এইরকম কাভারেজ পায় নাই, এর কারণে আমি বলতেছি এই আন্দোলন ভিন্ন, এই আন্দোলনের মাত্রা অনেক বেশি এবং এর রেজাল্টটাও জনগণের পক্ষে যাওয়া উচিত। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যেভাবে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে, বাংলাদেশের ইতিহাসে তা কখনো হয় নাই। জাতিসংঘ, ইউএনএইচসিআর সহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলা যেভাবে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছিল যে নিরীহ ছাত্রছাত্রী হত্যা বন্ধ করুন, এখন কতগুলা সংগঠন এটা করছে, এত সংগঠন এখন তো কাউন্ট করতে পারবেন না। বাংলাদেশ কখনোই এর আগে এটা দেখে নাই, যে কারণে এই আন্দোলনের মাত্রা ভিন্ন। 24 নম্বর পয়েন্ট হলো, আমরা যারা বিদেশে থাকি আমাদের নিয়ে প্রবাসী ভাই বোন যারা বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরে থাকেন, তারা হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে দিলেন যে তারা রেমিটেন্স পাঠাবে না, এবং ঠিক তার পরদিন বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স শাখার খবর অনুযায়ী একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট রেমিটেন্স বাংলাদেশে ঢোকা বন্ধ হয়ে গেছে। এই কখনো হয়েছে? 2018 সালের আন্দোলন অনেক বড় ছিল, কিন্তু কখনো এরকম হয়েছে যে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছেন প্রবাসী ভাই বোনেরা? হয় নাই। এইবার হয়েছে, কিন্তু যে কারণে কিন্তু এই আন্দোলন ভিন্ন। এই আন্দোলন এবার প্রত্যেকটা বাংলাদেশি, সে যেখানেই থাকুক, পৃথিবীর যেখানেই থাকুক, তার মধ্যে ছড়ায়। এত বড় আন্দোলন বাংলাদেশ কখনো দেখে নাই। 25 নম্বর এবং শেষ পয়েন্ট আমার, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে একজন মন্ত্রী একদিন বা 2 দিন কথা বলে। প্রথমে কাদের কথা বলছে, উনি একদিন কথা বলছে। তারপরে আইনমন্ত্রী কথা বলছে, উনি একদিন কথা বলছে। তারপরে আরাফাত সম্ভবত 2 দিন কথা বলছে। কালকে দেখলাম পলক কথা বলতেছে। আপনি পরশু দেখবেন যে পলক নাই, অন্য আরেকজন কথা বলতেছে। এর মানে হলো এদের প্লেনে ওঠার যার সিরিয়াল আসতেছে সেই কথা বলছে। একজন একদিন বা 2 দিন কথা বলে প্লেনে উঠে দেশ ছাড়তেছে। এরপরে যে সিরিয়াল আসতেছে সে একদিন বা 2 দিন মিডিয়ার সামনে কথা বলে প্লেনে উঠে দেশ ছাড়তেছে। কই ওবায়দুল কাদের তো এখন কথা শোনা যাচ্ছে না মিডিয়াতে। সময় টিভি, যমুনা টিভি তো চলতেছে, ওদের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তো ওবায়দুল কাদের বা আইনমন্ত্রী বা আরাফাতের কথা এখন শোনা যাচ্ছে না। ওই একবার দুইবারই বলছিল, বলেই সে প্লেনে উঠে দেশ ছাড়ছে। কালকে দেখলাম পলক কথা বলতেছে। আপনি গ্যারান্টি দিয়ে বললাম, পরশু দিন আপনি দেখবেন যে পলক কথা বলতেছে, অন্য আরেকজন কথা বলছে। এই সবগুলা কারণেই এই আন্দোলনের মাত্রাটা ভিন্ন। আর আমার কাছে এর জন্যই মনে হয় আওয়ামী লীগ এইটা আগে টের পাইছে বা ওরা বুঝতে পারছিল বলেই শুরুতেই ওরা 18 তারিখে মরণ কামড় দিছে। 17 তারিখ রাতে আর 18 তারিখে ওরা মরণ কামড় দিছে। ওরা যত বেশি পারছে সাধারণ ছাত্রছাত্রীদেরকে মারছে। এইসব ডিফারেন্ট কিন্তু এইবার দেখা গেছে, এর আগে কোনো আন্দোলনে এগুলো দেখা যায় নাই। তো কালকে আরাফাতের কথা শুনলাম, আরাফাত কি বললো যে আওয়ামী লীগ তার ক্ষমতার 5%ও দেখায় নাই। ভাই একটা কথা একটু মনে করাই দিই, রাজনীতিবিদরা যা বলে ঠিক তার উল্টাটা সত্য, তার মানে ওরা সবসময় মিথ্যে কথা বলে। আরাফাত যখন বললো যে আওয়ামী লীগ তার ক্ষমতার 5%ও দেখায় নাই, তার মানে এইটা সত্য যে আওয়ামী লীগের ক্ষমতা যা ছিল তার 5%ও এখন আর তার হাতে নাই। তো এইসব কারণেই ওরা যখনই পারছে ওরা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। আর আওয়ামী লীগের সেই মরণ কামড় দেওয়া শেষ। আওয়ামী লীগ এখন আর হত্যাকাণ্ড চালানোর আর কোনো ক্ষমতাই আওয়ামী লীগের হাতে নাই। তার মানে 95% অর্জন কিন্তু হয়ে গেছে স্টুডেন্টদের। আরেকটু পুশ করলেই স্টুডেন্টদের বর্তমান যে দাবি সেটা আদায় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।